লাদাখের আকাশে ভারতের যুদ্ধ বিমান। দূতাবাস স্থানান্তরকারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিন। খাশোগি হত্যার রায় ঘোষণা, ৮ জনের কারাদণ্ড। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এরদোগান। অরুণাচলকে স্বীকৃতি দেয়নি চীন। বেলারুশে বিক্ষোভকারীদের নেতা অপহৃত। কোমা থেকে জাগলেন পুতিন বিরোধী নাভালনি। বেশিরভাগ মুসলিম দেশেই ব্যক্তি স্বাধীনতা কম, উঠে আসলো জরিপে। লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে। রাশিয়ার রাজধানী মস্কোতে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে প্রায় ২.৫ ঘণ্টা বৈঠক চলার পরেও মেলেনি রফা সূত্র, বরং তারপর থেকে উত্তেজনা আরও বেড়েছে একে অপরকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনাও। পরিস্থিতি দেখে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। শুক্রবারের ওই বৈঠকের পর গত ২ দিন ধরে তার প্রমাণ মিলছে লাদাখ সীমান্তেও। চীন লাগোয়া ওই সীমান্তে অতিরিক্ত সেনা ও অস্ত্র সরঞ্জাম মজুত করে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, একদিকে যখন সীমান্তের ওপারে থাকা মলডয় চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তখন লালফুজদের ওপর নজরদারি চালানোর জন্য লাদাখ সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা জওয়ানদের সংখ্যা। সূত্রের বরাতে জানানো হয়েছে, চীনা সেনারা মলডয় ক্যাম্পের সংখ্যা বাড়াচ্ছে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই লেহ সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সামরিক বাহিনী। রোববার সকাল থেকেই দেশটির বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমানকে কয়েক ঘণ্টা অন্তর লাদাখের আকাশে উড়তে দেখা গেছে। সীমান্তে চীনা সেনাদের বিপরীতে যারা কর্তব্যরত রয়েছেন তাদের কাছে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে জওয়ানদের লাদাখে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু সেনা জওয়ানকে নিয়ে যাওয়া হয়েছে লাদাখ সীমান্তে। আরও জানা গেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় থাকা প্যাগং সো এলাকার উত্তর ও দক্ষিণ অংশে প্রচুর সংখ্যক ভারতীয় সেনা জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তারা ওই দুই প্রান্তের বিভিন্ন জায়গা থেকে মলডয়ে বাড়তে থাকা চীনা ক্যাম্পগুলোর ওপর লক্ষ্য রাখছেন। বারবার নজরদারি চালানো হচ্ছে আকাশপথেও। যেসব দেশ তাদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করবে, সেসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে ফিলিস্তিন। ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব সায়েব এরিকাত রোববারে ঘোষণা দিয়েছেন বলে ইরনা জানিয়েছে। পশ্চিম তীরের রামাল্লায় দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি হয়। এতে মধ্যস্থতায় অংশ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশে দূতাবাস স্থাপন, ব্যবসা বাণিজ্য ও সরাসরি ফ্লাইট চলাচল সহ নানা সুবিধা ভোগ করছে দেশ দুটি। ইসরায়েলকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরবও। এদিকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে কয়েকটি দেশ স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সম্মত হয়। নিজেদের মধ্যে সম্পর্ক জোরদার করছে হামাস ও হিজবুল্লাহ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নিজেদের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এখন পর্যন্ত মাত্র 2টি দেশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে নিজেদের দূতাবাস খুলছে। এর একটি যুক্তরাষ্ট্র, আরেকটি গুয়েতামালা। ট্রাম্প ক্ষমতা আসার পর 2017 সালে তার প্রশাসন তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তরিত করে। তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রথম থেকেই এর বিরোধিতা করে আসছে। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় 8 জনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে সৌদি আরব। সোমবার সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়েছে, খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে 5 জনের বিরুদ্ধে 20 বছর করে কারাদণ্ড ঘোষণা করেছে দেশটির একটি আদালত। এছাড়া আরও 3 ব্যক্তিকে 7 থেকে 10 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদি প্রসিকিউশন একে চূড়ান্ত রায় বলে উল্লেখ করেছে বলে আল জাজিরার খবরে বলা হয়েছে। গত বছরের ডিসেম্বরে খাশোগি হত্যার ঘটনায় সৌদি আদালত 5 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন ও 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পরে খাশোগির পরিবার বলছে তারা হত্যাকারীদের ক্ষমা করেছে। সৌদি আইন অনুসারে আনুষ্ঠানিকভাবে তাদের মুক্তির অনুমোদন দিয়েছে। সোমবার যাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে 5 জনকে এর আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সৌদি রাজ পরিবারের সমালোচক ছিলেন সাংবাদিক জামাল খাশোগি। এ কারণে তিনি দেশটি থেকে নির্বাসিত ছিলেন। খাশোগি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। 2018 সালের অক্টোবরে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে জামাল খাশোগি ওই দূতাবাসে যান। এরপর থেকেই নিখোঁজ থাকেন তিনি। সে সময় দূতাবাসের বাইরে অপেক্ষা করতে থাকেন খাশোগির বাগদত্তা। সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে বিরোধের জের ধরে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ফ্রান্স জানিয়েছে ইইউ কাউন্সিলের পরবর্তী বৈঠকে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আলোচনা হতে পারে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েজ ভেলে এ খবর জানিয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়েভস লে ব্রিয়ান বলেছেন, বিষয়টি আলোচনায় সমাধান সম্ভব দেখানোর দায় তুরস্কের। যদি তাই হয় তাহলে আলোচনার টেবিলে তার সমাধানের পরিবেশ আমরা তৈরি করব। অন্যথায় এরদোগানকে বেশ কিছু পদক্ষেপের মুখোমুখি হতে হবে। আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব এবং তিনি তা জানেন। রোববার থেকে শুরু হয়েছে উত্তর সাইপ্রাসের তুরস্কের বার্ষিক সামরিক মহড়া। সম্প্রতি গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধের পরিপ্রেক্ষিতে এই মহড়া বাড়তি গুরুত্ব পাচ্ছে। শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলছেন, গ্রিস হয় রাজনীতি ও কূটনীতিকের ভাষা বুঝবে, না হয় তাদের মাটিতে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখে পড়তে হবে। তুরস্কের জনগণ সব ধরনের সম্ভাবনার জন্য তৈরি। আর তুরস্কের ভাইস প্রেসিডেন্ট বলছেন, আমাদের এবং টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের সামরিক অগ্রাধিকার একই। তুরস্কের প্রতিমন্ত্রকও জানিয়েছে মহড়া সাফল্যের সঙ্গে চলছে। এই পরিস্থিতিতে রোববার এরদোগান ফোন করেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টকে। তুরস্কের প্রেসিডেন্টের দাবি, ইইউ যেন নিরপেক্ষ মনোভাব দেখায়। লাদাখে দুদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এবার অরুণাচল প্রদেশ নিয়ে সরব হয়েছে চীন। অরুণাচল প্রদেশকে কখনোই স্বীকৃতি দেওয়া হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবারও জানিয়ে দিয়েছেন। সম্প্রতি চীনা সেনাবাহিনীর পিপলস লিবারেশন আর্মির সদস্যরা ভারতের 5 নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সোমবার বেইজিংয়ের প্রশ্নের মুখোমুখি হন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। তিনি বলেন, এই এলাকায় 5 ভারতীয় নিখোঁজ হওয়া নিয়ে চীনা বাহিনীর কাছে কি বার্তা এসেছে সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এদিন একই সঙ্গে অরুণাচল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ঝাও লিজিয়ান বলেন, তথাকথিত অরুণাচল প্রদেশকেই কখনোই স্বীকৃতি দেয়নি চীন। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বত। ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মে মাস থেকে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে চলমান অস্থিরতা থেকে নজর ঘোরাতে চীন অরুণাচলের বিষয়টি প্রকাশ্যে আনছে। ভারত ও চীনের 1962 সালে সীমান্ত যুদ্ধের কেন্দ্রবিন্দু অরুণাচলকে ঘিরে প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ বেঁধে যেতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারাবাহিকভাবে সতর্ক করে আসছেন। বেলারুশে বিক্ষোভকারীদের নেতা মারিয়া কোলেসনিভকে মধ্য মিনস্ক থেকে অজ্ঞাত কিছু লোক অপহরণ করে নিয়ে গেছে। একজন প্রত্যক্ষদর্শীর বরাতে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম টুর.বাই। গণমাধ্যমটি বলছে, মুখোশ পরা কিছু লোক তাকে আটক করে এবং একটি মিনি ভ্যানে করে নিয়ে যায়। রোববার সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের পর সোমবার আইনশৃঙ্খলা বাহিনী 633 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এর কিছু সময় পরেই মারিয়াকে তুলে নেওয়ার খবর এলো। আগস্টের বিতর্কিত নির্বাচনের পর এই বিক্ষোভ শুরু হয়েছে। এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানিয়েছে, মিনস্ক পুলিশ মারিয়াকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছে। আগস্টের 9 তারিখে অনুষ্ঠিত হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর জয়কে যে 3 জন নারী নেত্রী চ্যালেঞ্জ করেছে, মারিয়া হচ্ছেন দেশটিতে থাকা তাদের সর্বশেষ জন। লৌহমানব লুকাশেঙ্কোর সমালোচক মারিয়া নির্বাচন পরবর্তী সময়ে দেশটিতে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। লুকাশেঙ্কো নির্বাচনে কারচুপি করে পুনরায় প্রেসিডেন্ট হয়েছেন বলে অভিযোগ করে দেশটিতে বিপুল সংখ্যক জনতা কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। তবে লুকাশেঙ্কো যেসব অভিযোগ অস্বীকার করে আসছেন। নির্বাচনের আগে মারিয়া ও ভেরেনিকা সেপকালো নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী সেতোলানা টিম ম্যাট হিসেবে কাজ করছেন, কিন্তু নির্বাচনের পর টিকানোভস্কিয়া ও সেপকালো দেশ ছাড়তে বাধ্য হন। টিকানোভস্কিয়া বর্তমানে লিথুয়ানিয়ায় আছেন।
বিক্ষোভে নেতৃত্ব দানকারী আরেকজন নেতা ওলাগা কোভালকা শনিবার দেশ ছেড়ে পোল্যান্ডে চলে যান। তার অভিযোগ, বেলারুশে থাকলে তাকে গ্রেফতার করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক এবং বিরোধী নেতা অ্যালেক্সাই লাভালোনি কোমা থেকে জেগেছেন এবং সাড়া দিচ্ছেন। সোমবার জার্মানির বার্লিনে চ্যারিতে হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বার্লিনের চ্যারিতে হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, লাভালোনি সাড়া দিচ্ছেন, তবে শরীরে মারাত্মক বিষক্রিয়ার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতির প্রভাব সম্পর্কে বলার সময় এখনও আসেনি। এতে আরও বলা হয়েছে, লাভালোনির স্ত্রীর সঙ্গে চিকিৎসকদের সারাক্ষণ যোগাযোগ রয়েছে। অ্যালেক্সাই নাভালোনি গত 20 আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন। বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। বিষ প্রয়োগের প্রমাণ মেলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। ইসলাম ধর্মে ব্যক্তি স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, কাউকে জোর করা যাবে না। এরপরও কেন মুসলিম বিশ্বের উন্নতি হবে না, এর আসলে যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই। সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কভো ইনস্টিটিউটের জন্য লেখা এক প্রতিবেদনে এই প্রশ্নই তুলেছেন তুর্কি বংশোদ্ভূত লেখক ও কলামিস্ট মুস্তাফা আকিল। বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ 51টি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি মত দিয়েছেন, হতাশাজনক হলেও ইসলামী বিশ্বের প্রকৃত অবস্থা খুবই দমনমূলক এবং কিছু কিছু ক্ষেত্রে এটি আরও খারাপের দিকে যাচ্ছে। মুস্তাফা আকিল তার প্রতিবেদনে জানিয়েছেন, বিশ্বের 190 কোটি মুসলিমের মধ্যে মাত্র 6 কোটি মানুষ এমন দেশগুলোতে থাকেন যেখানে ব্যক্তিগত স্বাধীনতার স্তর বৈশ্বিক গড়ের চেয়ে বেশি, আর 180 কোটিরও বেশি মুসলিম এমন জায়গায় থাকেন যেখানে ব্যক্তি স্বাধীনতার মাত্রা সুস্পষ্টভাবে বৈশ্বিক গড়ের অনেক নিচে। এই সিদ্ধান্তে পৌঁছতে তিনি মানব স্বাধীনতা সূচক ব্যবহার করেছেন। এতে আন্দোলনের স্বাধীনতা, মত প্রকাশ, পরিচয়, আইনের আশ্রয়, অবশ্যই ধর্মীয় স্বাধীনতা সহ বিভিন্ন অধিকারের বিষয়টি বিবেচনা করা হয়েছে। সন্তোষজনক ব্যক্তি স্বাধীনতা ভোগকারী 6 কোটি মুসলিমের মধ্যে 3 কোটি মানুষ বাস করেন অপেক্ষাকৃত ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট আলবেনিয়া, বসনিয়া, বুর্কিনা ফাসো, কিরগিজস্তানের মতো দেশগুলোতে। বাকি 3 কোটি থাকেন পশ্চিমা গণতান্ত্রিক পরিবেশে। সূচকের বিপরীত প্রান্তের দেশগুলো মূলত কর্তৃত্ববাদী, যেমন মিশর, ইরান, সৌদি আরব ও সুদান। ইরাক, সিরিয়া, ইয়েমেনের মতো অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পন্ন দেশগুলোতে রয়েছে একই সীমার মধ্যে। আর এই দুই পক্ষের মধ্যে পড়েছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তানের মতো বৃহৎ জনগোষ্ঠীর এশীয় দেশগুলো। আশ্চর্যের বিষয় হচ্ছে, সাবেক কমিউনিস্ট দেশগুলোতে নারীদের অধিকারের বিষয়টি সর্বোত্তমভাবে পালন করা হচ্ছে বলে মনে হয়। যদিও তারা সব ক্ষেত্রে মুক্ত নাও হতে পারে, তবে অন্তত ধর্ম নিরপেক্ষ আইনের ধারাগুলো ধরে রেখেছে এসব দেশ। এদের মধ্যে রয়েছে আজারবাইজান, বসনিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান। মুস্তাফা আকিল গত 1 দশকে বাহরাইন, মিশর, সিরিয়া, তুরস্কের সব ধরনের স্বাধীনতায় নাটকীয় অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে সংবেদনশীল এবং কিছুটা কম হতাশাজনক চিত্র খুঁজে পেয়েছেন তিনি। এক্ষেত্রে বৈশ্বিক গড়ের চেয়েও ভালো কাজ করেছে রাজতন্ত্রের দেশগুলো, বাহরাইন, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত। শাসন ব্যবস্থা প্রথাগত হোক বা ধর্মনিরপেক্ষ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর মধ্যে এশিয়া এবং পশ্চিম আফ্রিকার চেয়ে কম স্বাধীন। এ বিষয়গুলো নিজের লেখা শেষ প্রবন্ধে তুলে ধরেছিলেন সৌদি সাংবাদিক জামাল খাশোগি।